4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা। লন্ডনে 13 জুন তারেক রহমানের সাথে বৈঠক। চীন ভারতের আস্থা ছাড়া সম্ভব নয় মিয়ানমারে মানবিক করিডর, অনুমতি প্রয়োজন আরাকান আর্মিরও, বলছেন বিশ্লেষকরা। 5 আগস্টে দেশের 5 কারাগারে ক্ষয়ক্ষতি প্রায় 150 কোটি টাকা, গণপূর্তের অসহযোগিতার অভিযোগ কারা কর্তৃপক্ষের। বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ আজ, জয়ে চোখ স্বাগতিকদের, উন্মাদনার অপেক্ষায় হোম অফ ফুটবল। চতুর্থ দিনের মতো লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামছে 700 মার্কিন মেরিন সেনা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন তিনি। এই সফরে লন্ডনে তার সাথে 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার রাত 7:30টায় লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে রাষ্ট্রীয় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কিংস চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে ডক্টর ইউনূসকে। সরকারি সফর হলেও রাজনীতির মাঠে জোর আলোচনা এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে কিনা তা নিয়ে। জানা গেছে 13 জুন শুক্রবার সকালে ডক্টর ইউনূসের সাথে বৈঠকে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকভাবে বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা। ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টার সফরসূচির বিস্তারিত জানিয়েছেন লন্ডনে বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেন। লন্ডন যেহেতু বিশ্ব কূটনীতির একটা কেন্দ্রস্থল, হাব, এবং কূটনীতিক ক্ষেত্রে লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই জন্য এখানে বিভিন্ন পক্ষের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন। এই বৈঠকগুলো মূলত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হবে, যেমন বাংলাদেশে বিনিয়োগ কিভাবে আকর্ষণ করা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, তারা কি চাচ্ছে। মিয়ানমারের সাহায্য ছাড়া মানবিক করিডর সম্ভব নয়, এ বিষয়ে দেশটির সরকার ও আরাকান আর্মিকে এক ছাদের নিচে আনাও কঠিন। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, এতে চীন ও ভারতের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কেননা তাদের বিপুল আর্থিক বিনিয়োগ আছে মিয়ানমারে, তাদেরও আস্থা দরকার। এতে করে সার্বিকভাবে মানবিক করিডর চালুর বিষয়টি খুব একটা সহজ নয়। মোর্শেদ হাসিবের রিপোর্ট। যুদ্ধ, জলবায়ু বা প্রাকৃতিক দুর্যোগে সংকটময় অঞ্চলে জীবন রক্ষাকারী সহায়তা পাঠায় জাতিসংঘ ও রেডক্রস। সেই সহায়তার জন্য দেয়া পথ ও পুরো প্রক্রিয়াকে বলা হয় মানবিক করিডর, যেখানে সব পক্ষের সহায় থাকতে হয়। জাতিসংঘ সনদ অনুসারে নির্দিষ্ট অঞ্চল ও সময়ের জন্য এটি হবে অসামরিক জোন। ফিলিস্তিনিদের জন্য মানবিক করিডরেও যখন চলছে ইসরায়েলি হামলা, তখন কাকতালীয়ভাবে এ নিয়ে আলোচনা দেশ জুড়েও, যদিও এ নিয়ে উল্টো মত সরকার ও বিএনপির। করিডর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। যদিও বুধবার জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি জানান, রাখাইনে মানবিক করিডোরের সঙ্গে তারা জড়িত নয়। সাবেক এই কূটনীতিকের মতে রাজনৈতিক সদিচ্ছা, আঞ্চলিক ভূকৌশল এবং মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে আনতে হবে
এক ছাদের নিচে, যা খুব সহজ নয়। আপনাকে 4টা প্রতিষ্ঠানকে সমন্বিত জায়গায় বা সমন্বয়ের মধ্যে আনতে হবে বা সমান্তরাল জায়গায় আনতে হবে, জাতিসংঘ, বাংলাদেশ, মিয়ানমার সরকার এবং বাস্তব অর্থে এখন আরাকান আর্মি। আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আপনার এই 4টা বিষয় যেটা বললাম, মানবিক সহায়তার বিষয়টা, প্রয়োজনটা, আইনগত বিধিবিধান, রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভূরাজনৈতিক বাস্তবতা, এই 4টা বিষয়কে মনে রেখেই আপনাকে সিদ্ধান্ত নিতে। মিয়ানমার সরকার অনাপত্তি অন্তত রাজি না হলেও তাদের আপত্তি নাই অন্তত, এই বিষয়টা আপনাকে সুনিশ্চিত করতে হবে। মানবিক করিডোর কেন্দ্রিক জটিলতা এখানেই শেষ নয়। যেহেতু মিয়ানমারে বিনিয়োগ আছে চীন ও ভারতের, তাই আস্থায় নিতে হবে দেশ দুটিকে। ভূরাজনৈতিক প্লেয়াররা বা অ্যাক্টররা যারা আছে তারা কি ভাবছে সেটাও কিন্তু আমার বিবেচনায় নিতে হবে। তার কারণ হলো রাখাইন প্রদেশে চীন এবং ভারত দুইজনেরই কিন্তু অর্থনৈতিক স্বার্থ, গভীর অর্থনৈতিক এবং ভূকৌশলগত স্বার্থ আছে। তো কাজেই তারা কি ভাবছে সেটা তারা আমাদের সাথে এগ্রি না করলেও অন্তত তাদের কাছ থেকে একটা মৌন সম্মতি হলেও থাকতে হবে যে ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। তো মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সিদ্ধান্ত গ্রহণ দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 5 আগস্টে দেশের 5 কারাগার থেকে পালিয়ে যাওয়া 2200 আসামির মধ্যে এখনো ফেরারি 700 জন, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 85 জন এবং সন্দেহভাজন জঙ্গি 9 জন। আর কারাগার ভাঙচুর, লুটপাটে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 150 কোটি টাকা। কারা মহাপরিদর্শক বলছেন, ক্ষতি পোষাতে দিন-রাত কাজ করছেন তারা। তবে গণপূর্ত বিভাগের অসহযোগিতার অভিযোগ কারা কর্তৃপক্ষের। হিরণ খানের রিপোর্ট। এই চিত্র 5 আগস্ট নরসিংদীর জেলা কারাগারের। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের দিন অস্থিরতার রেশ পড়ে কারাগারেও। বেশ কয়েকটি জেলখানায় বিদ্রোহ করে বন্দীরা, ভেঙে পড়ে কারাগারের নিরাপত্তা, হামলার শিকার হন কারা সদস্যরা, ভাঙচুর, লুটপাট হয় কারা সদস্যদের বাসা বাড়িতেও। না, যেটা আনপ্রেসিডেন্টেড, আগে কখনোই হয়নি এরকম কারাগার ভেঙে লোকজন নিয়ে যাওয়া, জ্বালিয়ে দেওয়া, তারপর কারারক্ষীদের অ্যাটাক করা, তারপর ভিতরে অসন্তোষ, সবকিছু মিলে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বাংলাদেশ অবজার্ভ করছে। কারা অধিদপ্তরের তথ্য বলছে সে সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় 5টি কারাগার, যার আর্থিক পরিমাণ 137 কোটি টাকা। এছাড়া পালিয়ে যাওয়া 2200 আসামির মধ্যে এখনও ফেরানো যায়নি 700 জনকে, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 85 জন এবং জঙ্গি 9 জন। 5 আগস্ট পরবর্তী জেলখানার এলোমেলো পরিস্থিতিতে কারা মহাপরিদর্শকের দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহের হোসেন। জানান সেই সব দিনের কঠিন চ্যালেঞ্জের কথা। বন্দীদের মধ্যে অসন্তোষ, পালিয়ে না যেতে পারলেও তারা কেন তাদেরকে ছেড়ে দিচ্ছে না, এরকম একটা তাদের মধ্যে, যে দেশ স্বাধীন হয়েছে আমাদেরকে কেন আটকে রাখবে, অনেক বন্দীর মধ্যে এরকম একটা ইয়ে ছিল। এরকম একটা সিচুয়েশন আমাদেরকে প্রতিকূল হতে হবে। বাট আমি বলবো যে ওই সময় যদি কারারক্ষীরা যদি দাঁড়িয়ে না যেত, তারা যদি প্রোটেক্ট না করতো, আমাদের কিন্তু পুরো জেল ডিপার্টমেন্টটাই ধ্বংস হয়ে যেত। ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে ওঠার চেষ্টায় কারা কর্তৃপক্ষ। তবে তাদের অভিযোগ, নতুন 5টি কারাগার প্রস্তুত থাকলেও তা বুঝিয়ে দিচ্ছে না গণপূর্ত বিভাগ। পিডাব্লিউডি আমাদের একটা বড় উইকনেসের জায়গা। আমরা কিন্তু এই কাজগুলোর জন্য কমপ্লিটলি পিডাব্লিউডির উপর ডিপেন্ডেন্ট। অনেক সময় দেখা যায় আমাদের চাহিদা মোতাবেক অথবা টাইমলি ডেলিভারিটা পাচ্ছি না, যে কারণে অনেক কারাগার কিন্তু যে প্রজেক্টগুলো অনেক লম্বা সময় ধরে করতে হচ্ছে, টাইম বাড়াতে হচ্ছে, রিভাইজ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে কোয়ালিটি নিয়েও কিন্তু আমাদের রিজার্ভেশন আছে। পালিয়ে যাওয়া বন্দীদের ফিরিয়ে আনার ব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক জানান, এ দায়িত্ব সরকারের। সরকারের সিদ্ধান্ত, এটা তো আমাদের সিদ্ধান্ত না। বিকজ আমি এই মুহূর্তেও বলতে পারি না যে এটা জেল ডিপার্টমেন্ট টেক ওভার করে ফেলবে, বিকজ ইট নিড লট অফ রিসোর্সেস। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যৌক্তিক কারণ ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না, নির্দোষ কাউকে সাজা দিতে চায় না সরকার। গত 8 মে মধ্যরাতে চিকিৎসা করাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সে সময় তার দেশত্যাগ নিয়ে সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার।
চিকিৎসা শেষে রোববার রাতে দেশে ফেরেন তিনি। সাথে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর নওশাদ খান। দেশে ফেরায় তার গ্রেপ্তারের বিষয়টি নতুন করে আলোচনায়। সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার সার্বিক ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাবেক রাষ্ট্রপতি দেশে ফেরা ও গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি জানান, যৌক্তিক কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। তদন্ত শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্রিয়জনের সাথে ঈদ করতে প্রায় ৮০ লাখ মানুষ ঢাকা ছাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি কোথাও। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, ২-১ লাখ ছোটোখাটো চুরি চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। রাজধানীর নিরাপত্তায় এবার ৫ শতাধিক টিম কাজ করছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে। মৌলভীবাজারের বড় লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। দেশবাসীকে অনুরোধ করব, এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। বিচার ও মৌলিক সংস্কার দৃশ্যমান হওয়ার পর এপ্রিলের মধ্যে নির্বাচন হলে এনসিপির আপত্তি নেই। পঞ্চগড়ে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম এ কথা বলেন। আর কুমিল্লায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, এপ্রিলের প্রথমার্ধে ঘোষিত নির্বাচনের রোডম্যাপ যথাসময়ে দেবে কমিশন। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়া দিয়ে আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনে। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। দেখছেন চ্যানেল 24, সঙ্গে আছি মাসুম রাব্বি। চিরচেনা ব্যস্ত শহরে এখন ঈদের ছুটি, নেই নাগরিক কোলাহল, বাতাসে অন্যরকম এক স্নিগ্ধতা। ছুটির অবকাশে যেন নন্দিত রূপে ধরা দিয়েছে তিলোত্তমা নগরী ঢাকা। আর এমন নির্মল পরিবেশ দারুণ উপভোগ করছেন রাজধানীবাসী। কোলাহল আর ঠাসবুনটের ঢাকা এখন স্নিগ্ধ রূপে। গাড়ির জট আর শব্দ দূষণের বাড়াবাড়ি নেই, শহর জুড়ে বইছে অন্যরকম এক স্নিগ্ধতা। ঈদের দীর্ঘ ছুটির অবকাশে নগরটা ধরা দিয়েছে কাঙ্ক্ষিত আবেশে। এমন নির্মল পরিবেশ তাই দারুণ উপভোগ করছেন রাজধানীবাসী। ঢাকা শহরে এই মুহূর্তে ঘোরাঘুরির মজাই আলাদা। সব ফাঁকা, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো মানুষের জমজমাট। আমার বাবা মা নিয়ে আসছে, অনেকবার রিকশায় চড়ছি। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালোই, যদি রোডটা একটু কম থাকতো তাহলে একটু ভালো লাগতো। কংক্রিটে ঠাসা বিনোদনের স্পট এড়িয়ে যারা একটু প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করতে চান তারা ছুটে গেছেন বৃষ্টি ভেজা প্রকৃতির সান্নিধ্যে। উদ্যানগুলোতে নিরিবিলি পরিবেশে সময় কাটিয়েছেন অনেকেই। ফাঁকা ঢাকায় ঘুরতে ভালো লাগে। আজকে আমি আমার বাচ্চা আর আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি, যে আসো একটু খোলামেলা জায়গায় ঘুরে আসি। আজকে আমরা 3 জায় মিলে আসছি, 3 বোন বলতে পারেন, তো সেই ক্ষেত্রে খুবই ভালো লাগতেছে। যদি এখন 3 জনের বর থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। ঐতিহ্যের ঘোড়ার গাড়ি টকবগিয়ে দাপিয়ে বেরিয়েছে ফাঁকা ঢাকায়। যানজট মুক্ত সড়কে আয়েশি আমেজে মজেছে ছেলে বুড়ো সবাই। আমি ঘোড়ার গাড়িতে উঠে অনেক আনন্দিত, আমার খুব ভালো লাগছে গাড়িতে উঠে। আমি এই ফার্স্ট টাইম ঘোড়ার গাড়িতে উঠছি। আমরা এনজয় করব, এই জন্য আমরা গাড়ি ছেড়ে রিক্সা নিয়ে বের হয়েছি। আমরা আজকে রিক্সা দিয়ে ঢাকা শহর, পুরো ঢাকা শহর ঘুরবো। ফাঁকা ঢাকার এই আমেজ ফুরিয়ে যাবে আর 2-1 দিন পর। ঈদের ফুরসতে পাওয়া সঞ্জীবনী শক্তিটুকু নিয়ে আবারও কর্মব্যস্ত হয়ে পড়বে জীবন। অপেক্ষায় থাকবে আবারও কোনো বিরতির।
আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ঈদের তৃতীয় দিনেও কোরবানির বর্জ্য জমে আছে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায়। এতে দুর্ভোগে এলাকাবাসী বলছেন, গেল কয়েক বছরের তুলনায় বর্জ্য অপসারণ কাজে গতি এলেও পরিচ্ছন্নতা কর্মীদের অলসতা আর বাসিন্দাদের অসচেতনতায় এই সংকট। তবে অপেক্ষাকৃত ভালো অবস্থা উত্তর সিটিতে। ঈদের তৃতীয় দিনেও জমে আছে কোরবানির পশুর বর্জ্য। দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকার বাসিন্দারা। দুপুর গড়ালেও এমন চিত্র দেখা যায় পুরান ঢাকার কাজী আলাউদ্দিন সড়ক, বংশাল, ধোলাইখাল, সূত্রাপুর সহ বেশ কিছু এলাকায়। পড়ে থাকা কোরবানির পশুর উচ্ছিষ্টে দুর্গন্ধ ছড়ায় আশেপাশের বাসাবাড়ি, খাবার হোটেল সহ পুরো এলাকায়। এর সঙ্গে যুক্ত হয় কোরবানির পশুর নতুন বর্জ্য, যা অপসারণে দেখা যায় ধীরগতি। আবার অনেকেই যেখানে সেখানে ফেলে রাখেন, জানিয়ে তর্কে জড়ান পরিচ্ছন্নতা কর্মীরা। আইলেনে মূল্যানে মলে তুই যায়, এই আমরা জিজ্ঞাসা করলে মনে করেন এরা ওই বেতন দেয়, প্যান দেয়, জারি মারা আমাদের। এটা যদি ভালোভাবে পরিষ্কার করতো তাহলে তো আপনার এইভাবে থাকতো না। ঢাকা দক্ষিণ সিটির হাজারীবাগ এলাকায় এখন প্রায় 1টা বেজে আসছে। এখনও পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তায় কাজ করছেন এবং সাধারণ মানুষ চলাচল করছে। তো আমরা একটু জানতে চাই যে তাদের এই কাজ এত দেরি করে হচ্ছে কেন। আচ্ছা ভাই, আপনি কয়টা থেকে কাজ শুরু করেছেন? আমি সকাল 6টা থেকে আসছি। সবাই এক নির্দিষ্ট সময় ফেলায় না, সবাই কিছুক্ষণ পরপর ফেলাইতেছে, তো এই জন্য ময়লাটা একটু পরপর ভিড় হইতেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থা অবশ্য অপেক্ষাকৃত ভালো। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করে 2 সিটি কর্পোরেশন। আগামী বুধবার পর্যন্ত কোরবানির বর্জ্য অপসারণে গুরুত্ব দিবে উত্তর সিটি। আর দক্ষিণ সিটি দাবি করেছে শতভাগ বর্জ্য সরানোর। সকালে বেশ কিছু জায়গায় আমি দেখেছি ময়লা মানে জমা রেখেছে এবং সেখানে সাথে সাথে আমাদের কর্মীরা সেই ময়লা কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আপনি যাবেন কোথাও কিন্তু অন্তত কোরবানির ময়লা নেই। আপনি যদি ঢাকায় চলাফেরা করেন, যে উৎকট গন্ধ পড়ে আছে 2 দিন 3 দিন ধরে, এই পরিস্থিতি ঢাকায় নাই। ঈদের 3 দিনে বর্জ্য অপসারণের পরিমাণ ঢাকা উত্তরে প্রায় 21,000 টন আর দক্ষিণে 31,000 টন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবা ছেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সৈকতের কলাতলি পয়েন্টে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব রক্ষক শাহিনুর রহমান এবং তার ছেলে সিফাত। তারা দুজনেই সমুদ্রের স্রোতে ভেসে যাচ্ছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে চট্টগ্রামে ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে চাচা ভাতিজা দুইজনই। পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এই ঘটনা ঘটে। সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন।